স্যার আসবো। এসো। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। বসো। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে কিছু বলুন। আমি অভিজিৎ ভৌমিক, হুগলি ডিস্ট্রিক্ট অন্তর্গত তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা গ্রাম থেকে আসছি। আমাদের গ্রামের স্কুল থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করি। 2013 সালে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয় এবং 2015-তে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফিলোজফি সাবজেক্টে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় এবং 2018-তে আমার বিএড কমপ্লিট হয়। 2019 সালেতে আমি একটা স্কুলেতে ডেপুটেশন ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত ছিলাম। বর্তমানে আমি আমাদের গ্রামের স্কুলেরই পার্ট টাইম টিচার হিসাবে যুক্ত রয়েছে এবং টিউশনির সঙ্গেও যুক্ত রয়েছে। শিক্ষকতা ছাড়াও আমার আরও দুটো ভালো লাগার বিষয় হচ্ছে রান্না এবং ছবি আঁকা। তুমি তো বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তো বর্ধমান ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তুমি জানো? স্যার এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না। বেশ। আপনার একটা স্ট্রেংথ পয়েন্ট আর একটা উইক পয়েন্ট বলুন। আমার স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আমার মা বাবার ভালোবাসা এবং তার প্রতি আমার বিশ্বাস, এটাই আমার স্ট্রেংথ পয়েন্ট। এবং আমার উইক পয়েন্ট যেটা, আমার স্বপ্ন যেটা শিক্ষকতা, ফিলোজফি সাবজেক্টের শিক্ষকতা, সেটা এখনো পর্যন্ত আমার পূরণ হয়নি, এটাই আমার উইক পয়েন্ট। আচ্ছা, এটা তো স্বপ্ন পূরণের কথা হয়ে গেল। যদি আপনার মানে উইক পয়েন্ট মানে দুর্বলতা বোঝায়, মানে যে বিষয়টাতে আপনি খুব দুর্বল, সেই রকম একটা পয়েন্ট বলুন। দুর্বলতার বিষয় হচ্ছে যে আমি মানুষজনকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নিই। একদম। আচ্ছা, আপনার রেজাল্ট দেখে দেখলাম যে মাধ্যমিকে আপনার রেজাল্ট বেশ ভালো, স্নাতক স্তরে গিয়ে আপনার কমে গেল কেন মার্কস? ম্যাডাম, আমার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সচ্ছল নয়, তো সেই হিসাবে আমি আলাদা করে কোনো টিউশন নেওয়ার সুযোগ আমার হয়নি। তো কলেজের স্যার ম্যাডামরা যে পড়াতেন তার থেকে আমি যতটা সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী নোটপত্র এবং লাইব্রেরি থেকে বইপত্র কালেক্ট করে যতটুকু পড়েছি এবং সেই অনুযায়ী আমি এক্সাম দিয়ে আমার এই নম্বরই এসেছে। আমি আমার মতো এটাই চেষ্টা করেছি। আচ্ছা, বেশ। যেহেতু তোমার বিষয় দর্শন, তো আশা করি তুমি কিছু দার্শনিকের নাম আমায় জানাতে পারবে। তো তুমি কয়েকজন পাশ্চাত্য দার্শনিকের নাম বলতে পারো? যদি আমরা অ্যানসিয়েন্ট ফিলোসফির কথা বলি, বা সেই হিসাবে আমি থেলস, অ্যানাক্সিমেন্ট আর অ্যানাক্সিমেন্সের কথা বলতে পারি। এবং আধুনিক পাশ্চাত্য দার্শনিকের কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমি ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের কথা বলতে পারি। এবং আমি যদি ভারতীয় দর্শনের কথা বলি, সেক্ষেত্রে আমি মহর্ষি গৌতম, কনাদ, এদের নাম আমি বলতে পারি। আচ্ছা, ভাষা পরিচ্ছেদ গ্রন্থের নাম শুনেছো? হ্যাঁ স্যার। এটা কোন দর্শনের বই? এটা ভাষা দর্শন, হয়তো ন্যায় বৈশেষিক দুটো দর্শনেরই বই হিসাবে আমরা ধরে নিতে পারি। তো অ্যাকচুয়ালি ভাষা দর্শন এই বইটার আচার্য বিশ্বনাথের লেখা এটা বই। আচ্ছা, ভাষা দর্শন না ভাষা পরিচ্ছেদ, বইয়ের অরিজিনাল নাম কি? ভাষা পরিচ্ছেদ। আচ্ছা, তুমি বললে দুটো দর্শনের মধ্যেই আমরা ধরতে পারি, কোন দুটো দর্শন? ন্যায় এবং বৈশেষিক দর্শন। ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন। আচ্ছা, বেশ। আচ্ছা, ন্যায় দর্শনের রূপ কয় প্রকার? ন্যায় দর্শনে যে 24টা গুণ স্বীকার করা হয়েছে, তার মধ্যে রূপ হচ্ছে একটা গুণ এবং রূপ হচ্ছে 7টা রূপের কথা স্বীকার করা হয়। যেমন শুল্ক, নীল, পিত, রক্ত, হরিত, কপিস এবং চিত্র। আচ্ছা, রস তুমি বলতে পারো রস কয় প্রকার ও কি কি? বৈশেষিক দর্শনে রসকেও একটা গুণের মধ্যে ধরা হয়েছে এবং রস হচ্ছে 6 প্রকার রসের কথা স্বীকার করা হয়েছে। যেমন অম্ল, মধুর, লবণ, তিক্ত, কষা এবং কটু। দর্শন বিষয়ে অনেক প্রশ্ন হলো, এবার আমি একটু অন্য টপিকে যাই। আপনি গভর্নমেন্ট জব কেন করতে চান? এটা একটা স্বপ্ন বলতে পারেন। প্রত্যেকটা মানুষের মতোই আমারও একটা স্বপ্ন আছে। এবং যদি আমি মিলের কথা বলি, দার্শনিক মিলের কথা বলি, মিল বলেছেন যে সুখী শূকরের চেয়ে অসুখী মানুষ হওয়া ভালো এবং সুখী মূর্খ মানুষের চেয়ে অসুখী সক্রেটিস হওয়া ভালো। ফলে এখানে দেখা যাচ্ছে যে মানুষ সবসময় তার উঁচু লেভেলকে বা মর্যাদা সম্পন্ন উঁচু লেভেলকেই সে গ্রহণ করতে চাইছে। তো সেই হিসাবেতেই আমি মিলের মতকে সমর্থন জানিয়ে আমি এই বিষয়টাকে স্বীকার করছি। আচ্ছা, আর একটা অফ টপিক প্রশ্ন করি। বর্তমানে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে আমরা দেখছি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে।
তো এই সম্পর্কে আপনার মতামত কি? সাধারণত বেশ কিছুদিন যাবৎ বাংলা মাধ্যম স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ঘাটতি রয়েছে। সেই জন্যই স্কুল ইংলিশ মাধ্যম স্কুলগুলোতেই মানুষজন বেশি যাওয়ার চেষ্টা করছে। আশা করি আবার নতুন যে নিয়োগ হচ্ছে সেখানে টিচার রিক্রুটমেন্ট হবে এবং আগের মতোই আবার স্টুডেন্টরা বাংলা মাধ্যম স্কুলগুলোতে আবার ফিরে আসবে। আচ্ছা, ভারতীয় দর্শনে প্রত্যক্ষ এই বিষয়টা নিয়ে তুমি পড়াতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, পড়াও। আমি স্যার ম্যাডামদের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের এই ইন্টারভিউ রুমটাকে আমি ক্লাসরুম হিসাবে আমি ধরে নিলাম। তো আমরা সবাই খুব ভালো আছি, কারণ সামনেই আমাদের পুজো। তো পুজোর একটা গান আমরা সবাই জানি। কী গান? না, আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। এই যে গন্ধ, এই গন্ধকে আমরা কিভাবে জানতে পারি বা কোন ইন্দ্রিয় দিয়ে আমরা গন্ধটাকে জানতে পারি? আমরা সবাই জানি যে এই গন্ধকে আমরা নাক দিয়ে জানতে পারি বা নাসিকা ইন্দ্রিয় দিয়ে আমরা জানতে পারি। সেরকম যদি আমি বলি তোমার দিকে যে চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। এই দেখাটা কি আমরা ভালো কথায় বা দর্শনের ভাষায় কি বলবো? প্রত্যক্ষ করি। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় দর্শনে প্রত্যক্ষ প্রমা কি বা প্রত্যক্ষ জ্ঞান কি। দেখো, ভারতীয় দর্শনে যে ভারতীয় দার্শনিকেরা আছেন তারা বলছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে আমাদের যে জ্ঞান হয় সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা। তাহলে আমি বোর্ডে লিখি যে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে আমাদের কি জ্ঞান হচ্ছে? না, এই প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা হচ্ছে। এই প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ প্রমা হচ্ছে। এবার আমরা প্রথমে কি পেলাম? ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় কটা রয়েছে? আমরা সবাই জানি আমাদের ইন্দ্রিয় আছে 5টা। কি কি? না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5টা ইন্দ্রিয় আমাদের সবার রয়েছে। তাহলে আমি এখানে লিখলাম 5টা ইন্দ্রিয়। এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় ছাড়াও আমাদের আরও একটা ইন্দ্রিয় আছে, আমরা সবাই জানি। কি সেটা? সেটা হচ্ছে মন। এই মনকে আমরা কি বলি? না, অন্তর ইন্দ্রিয়। তাহলে একটা হচ্ছে অন্তর ইন্দ্রিয়। তাহলে টোটাল আমরা কটা ইন্দ্রিয় পাচ্ছি? 6টা ইন্দ্রিয় পাচ্ছি। এবার কি আসছে? না, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থ। অর্থ বলতে কি বোঝাচ্ছে? আমি তো জানি অর্থ বলতে টাকা পয়সাকে বোঝায়। বাজারে দেখবে অনেক লাল নীল সবুজের টাকা পয়সা রয়েছে, আমি তো অর্থ বলতে সেই টাকা পয়সাকে জানি। তোমরা কি বলবে অর্থ বলতে কি বোঝাচ্ছে? না, অর্থ বলতে টাকা পয়সা নয়, অর্থ বলতে বোঝাচ্ছে বিষয়কে। তাহলে আমি এখানে লিখলাম বিষয়। কার বিষয়? না, এই যে আমাদের 6টা ইন্দ্রিয় আছে, এই 6টা ইন্দ্রিয়ের এক একটার বিষয়। যেমন আমরা চোখ দিয়ে যখন দেখছি, সেই চোখের তখন বিষয় হয়ে যাচ্ছে দেখা। কান দিয়ে যখন আমরা শুনছি, কানের বিষয় হয়ে যাচ্ছে শ্রবণ করা। তাহলে এই ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে, সন্নিকর্ষ কি? সন্নিকর্ষ হলো এক প্রকার সম্পর্ক।
কার সাথে কার সম্পর্ক? সম্পর্ক তো সবসময় দুজন ব্যক্তির মধ্যে হয়, তাহলে এখানেও যেহেতু সম্পর্ক রয়েছে নিশ্চয়ই দুজন ব্যক্তি থাকবে। তাহলে কার সাথে কার সম্পর্ক হচ্ছে না, এই ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সম্পর্ক। তাহলে আমি এখানে লিখলাম সম্পর্ক। তাহলে কি হচ্ছে না, এই ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে বা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্পর্কের ফলে আমাদের প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে। আচ্ছা বেশ, তোমার ডেমো আমরা শুনলাম, তুমি এবার এসে বসতে পারো। ওকে স্যার, তো আজ আমরা এখানেই বিষয়টা রাখলাম। নেক্সট আলোচনা আমরা এরপর থেকে আমরা আলোচনা করব পরের দিন থেকে। তো যাওয়ার আগে আমি দুটো প্রশ্ন তোমাদেরকে দিয়ে যাই, দুটো প্রশ্ন তোমরা লিখে নাও, পরের দিন কিন্তু আমি অবশ্যই দেখব। 1 নম্বর প্রশ্ন তোমরা লিখে নাও সন্নিকর্ষ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন লিখে নাও যে ইন্দ্রিয় আমাদের কয়টা। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, বসো। আচ্ছা, তুমি তো প্রত্যক্ষ পড়ালে, হ্যাঁ স্যার। তো মহর্ষি গৌতমের মতে প্রত্যক্ষের লক্ষণ কি বলতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। মহর্ষি গৌতম তার ন্যায়সূত্রে প্রত্যক্ষের লক্ষণে বলছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যাপ্য দেশম অব্যবিচারী ব্যবসার্থকম প্রত্যক্ষম। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অশব্দ অভ্রান্ত সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাই হচ্ছে প্রত্যক্ষ। আচ্ছা, এই প্রত্যক্ষ বলতে গিয়ে বারবার একটা শব্দ আসছে, সেটা হচ্ছে সন্নিকর্ষ। তো ন্যায় মতে সন্নিকর্ষ কয় প্রকার আর কি কি জানা আছে? হ্যাঁ স্যার, জানা আছে। তো ন্যায়মতে সন্নিকর্ষ সাধারণত 2 প্রকার ধরা হয়, একটা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ আর একটা হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার এবং অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে 3 প্রকার। এই লৌকিক সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার সন্নিকর্ষ হচ্ছে সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায় এবং বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এবং অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ সন্নিকর্ষ। আচ্ছা, আমাদের মাথার ওপরে যে পাখা ঘুরছে, ঠিক আছে, এই ঘূর্ণায়মান পাখার ক্ষেত্রে কি ধরনের সন্নিকর্ষ হচ্ছে? এক্ষেত্রে স্যার সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হবে। বেশ, ঠিক আছে, ধন্যবাদ। তুমি তো ইন্টারভিউ দিলে, বেশ ভালো লেগেছে, ডেমো ক্লাসটা আমার অসাধারণ লেগেছে, আর বিষয় সম্পর্কে জ্ঞানও তোমার বেশ ভালো। তবে যেটুকু লক্ষ্য করলাম, তুমি উত্তর বলার সময় হয়তো একটু নার্ভাস রয়েছো, ওই কারণে একটুখানি ভুলে যাচ্ছ, তো সেটা একটু প্র্যাকটিস করতে হবে। আর বোর্ডে লেখার ক্ষেত্রে অবশ্যই অক্ষরগুলো যেন গোটা গোটা হয়, যেন বোঝা যায়, সেই রকমভাবে একটু প্র্যাকটিস করো, তাহলে পুরোটা ওভারকাম হয়ে যাবে। ওকে ম্যাডাম, ধন্যবাদ।